আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করব যে কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্স বা কোন কোন গাইডলাইন গুলো ফলো করে আমি ডিউতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। সো একদম দেরি না করে আমরা টিপগুলো নিয়ে কথা বলি একটু, যে কি কি টিপ নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে থাকবে নোট টেকিং, যে কিভাবে আমরা নোট লিখলে বা কোনভাবে আমরা নোট লিখলে সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি এক্সামে গিয়ে কাজে দিবে, বা আমি কোনভাবে নোটগুলো লিখেছিলাম। এরপরে আমি ভাইভাতে কি কি ধরনের টেকনিক ফলো করেছি, পরীক্ষা দেওয়ার সময় কি কি ধরনের টেকনিক ফলো করেছি, তারপরে কোন কোন জায়গা থেকে বই পড়েছি বা কোন কোন জায়গা থেকে পেপার পড়েছি, যে কারণে ইভেন্চুয়ালি গিয়ে আমার পরীক্ষায় ভালো হয়েছিল বা পরীক্ষাটা আমি ভালো দিতে পেরেছি। এই ধরনের অনেকগুলো গাইডলাইন নিয়ে আমি আজকে কথা বলবো। তো আজকে আর বেশি দেরি না করে আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম সেই জার্নিটা আপনাদের সবার সাথে শেয়ার করা শুরু করে দিতে চাই। একদম প্রথমে আমি কথা বলতে চাই কোনভাবে আমি নোট লিখতাম সেটা নিয়ে। পরীক্ষার আগে আমি এটা খুব বেশি ফিল করতাম যে একটা যে কোনো সাবজেক্টের বা যে কোনো কোর্সের যদি একদম প্রপারলি খুব গুছিয়ে নোটগুলো লেখা থাকে, তাহলে কিন্তু এক্সামের আগে আপনাদের রিভাইজ করতে অনেক বেশি সুবিধা হবে। আমি সবসময় খেয়াল করে দেখতাম ইউনিভার্সিটির প্রথম দিকে কিন্তু আমি একদমই পড়াশোনা করতাম না, আমার র্যাঙ্কিংও খুবই খারাপ ছিল। তারপরে অনার্সে থাকতে আমি প্রথম 1-2 বছর সবসময় মানে বেশ পিছের দিকে থাকতাম র্যাঙ্কিং এ। তারপরে লাস্টের দিকে গিয়ে অনার্সে আমি যখন অ্যাকচুয়ালি আমার পড়াশোনা বা নোট টেকিং এগুলো আরো অনেক বেশি ইমপ্রুভ করলাম, তখন গিয়ে অনার্সে আমি থার্ড হই। আর বাই দ্য টাইম আমি ওই জিনিসগুলো বুঝে ফেলি যে কিভাবে কি করলে আসলে রেজাল্টটা ভালো করা যায়, আমি কিন্তু ততদিনে বুঝে গিয়েছিলাম। সে কারণে মাস্টার্সে গিয়ে আমি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। সো নোট নেয়া নিয়ে আমি খুব বেশি এটা ফিল করি যে আপনাদের যদি প্রত্যেকটা কোর্সের নোটগুলো একদম কোর্স ওয়াইজ গুছানো থাকে, যেমন আমাদের 4টা কোর্স ছিল, আমার প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা নোট খাতা ছিল। সো দেখা যেত যে ধরে নিই একটা কোর্সের নাম্বার ছিল 401 কোর্স। সো 401 এর জন্য আমার পুরো আলাদা একটা নোট খাতা, 402 এর জন্য আলাদা নোট খাতা, 403 এর জন্য আলাদা নোট খাতা, এইভাবে করে আমি গুছাতাম। এরপরে একটা অনেকেরই প্রশ্ন থাকে যে কোন জায়গা থেকে নোট করব, বা এক্সামের আগে কোন কোন জিনিসগুলো পড়লে বা কোন জায়গা থেকে নোট করলেই আসলে সুবিধা হয়, সেটা কেউ অনেকেই হয়তো বা বুঝতে পারে না। তো আমার ক্ষেত্রে আমি যেটা করতাম যে শুধু ইন্টারনেটের উপর রিলাই করে আমি নোট করতাম না। এটা নিয়ে আমি বিস্তারিত আরো পরে বলবো যে কেন আমি এটা করতাম না, বাট আমি দেখা যেত যে অনেক ক্ষেত্রে মানে অনেকগুলো জায়গা থেকে নোট করতাম। দেখা যেত যে একটা বই, যে বইটা হয়তো বা টিচার ক্লাসে উল্লেখ করেছিলেন বা টিচার বলেছিলেন, বা আমাদের হয়তো বা রিডিং লিস্টে সেই বইটা ছিল, সেই বইটা থেকে নোট করতাম। তারপরে এক্সট্রা অনেক সময় আমাদেরকে কিন্তু আমাদের কোর্সে এক্সট্রা অনেকগুলো বইয়ের কথা বলে। আমি সবসময় দেখা যেত যে নীলক্ষেতে যেতাম, আর সবচেয়ে মানে নীলক্ষেতে গিয়ে তো অনেকক্ষণ বসে আপনি বইগুলো ঘাটতে পারবেন। সো আমি গিয়ে বইগুলো ঘাটতাম, তারপর দেখতাম যে কোন বইটাতে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের বেশিরভাগ টপিক আছে। সো এই ধরনের কতগুলো বই বেছে বেছে আমি বইগুলো কিনতাম। তারপরে দেখা যেত যে আমি যখন নোট করতাম আমি অনেকগুলো বই মিলিয়ে নোট করতাম, কারণ দেখা যেত, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একদম কোর রিডিং যেটা আছে, যে রিডিংটা মনে করেন আপনাদেরকে ক্লাসে একদম বই দেখে সবাইকে পড়ানো হয়েছে, সেই বই কিন্তু সবাই পড়বে। সো সেই বইটা শুধুমাত্র আপনি পড়ে আপনার কিন্তু নোট যেটা হবে সেটা বাকিদের মতোই হবে। সো খুব একটা আলাদা কিন্তু হবে না। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আর কি কি করলে আপনার উত্তরগুলো বা আপনার নোটগুলো অন্যদের থেকে ভিন্ন হবে, রাইট? সো সেই ক্ষেত্রে আমার আপনাদের জন্য পরামর্শ হবে যে বেশি বেশি বই আপনি নীলক্ষেতে অন্তত গিয়ে একটু চোখ বুলিয়ে নিতে কিন্তু সময় লাগে না। বইগুলো পড়তে অবশ্যই অনেক সময় লাগবে, কিন্তু চোখ বুলিয়ে নিতে কিন্তু সময় লাগে না যে কোন বইতে আসলে আপনাদের সিলেবাসের জিনিস সবচেয়ে বেশি আছে। সেই বইগুলো বেছে নিবেন, এবং সেই বইগুলো, তারপর আপনাদের কোর রিডিং যেগুলো আছে সেগুলো মানে যেগুলো ক্লাসে পড়ায় সেই বইগুলো, তারপরে অনেক সময় টিচাররা অনেক ধরনের পেপার বা রিসার্চ পেপারের কথা বলে ক্লাসে, সেই রিসার্চ পেপারগুলো একটু চোখ বুলিয়ে দেখবেন যে কোথায় কোন জায়গায় এমন একটা দুটা লাইন আছে যে লাইনগুলো আপনি আপনার এক্সামে ইউজ করতে পারবেন। সো খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আপনি সবকিছু পড়বেন না। আপনার কাছে হয়তো একটা 20 পেজের রিসার্চ পেপার আছে, আমি কিন্তু বলছি না যে আপনি 20 পেজের রিসার্চ পেপার পড়বেন, বা আপনার কাছে একটা 400 পেজের বই আছে, আমি বলতেছি না যে আপনি 400 পেজ পড়বেন। আপনাকে কিন্তু অনেক টেকনিক্যালি চিন্তা করতে হবে যে আপনাদের চ্যাপ্টার যেই টপিকের উপর, শুধু সেই চ্যাপ্টারটা বেছে পড়বেন। এবং যখন নোট করবেন তখন কিন্তু পুরো চ্যাপ্টারটা সবকিছু মিলিয়ে নোট করবেন না। আপনি নোট করবেন হচ্ছে যে হয়তোবা আপনার পুরো চ্যাপ্টারের মধ্যে 10টা লাইন এমন আছে যেই লাইনগুলো আপনার মনে হয় যে আপনাদের এক্সামে বা আপনাদের যে সিলেবাসের টপিক আছে সেই টপিকের সাথে অনেক বেশি মিলে যায়, এবং এটা যদি আপনি লিখেন তাহলে আপনার টিচারও ইমিডিয়েটলি অনেক ইমপ্রেসড হয়ে যাবে যে ওয়াও, ও তো অনেক কিছু জানে। তো আপনি যখন নোট করবেন তখন কিন্তু সেই
8-10টা লাইন মিলিয়ে একটা ছোট্ট নোট করবেন। আপনি কিন্তু পুরো চ্যাপ্টারের উপর নোট করবেন না বা পুরো রিসার্চ পেপারের উপরেও নোট করবেন না। সেটা নিয়ে আপনাকে অনেক টেকনিক্যাল হতে হবে যে আমি 8-10টা লাইনের উপর নোট করবো, কারণ এক্সামে গিয়ে কিন্তু আপনার ওই 8-10টা লাইনের মধ্যেও দেখা যাবে যে ম্যাক্সিমাম 2টা বা 3টা লাইন আপনার মনে থাকবে। সো নোট করার ক্ষেত্রে সবসময় যেই জিনিসগুলো আপনি পড়বেন, পড়ার সময় চোখ বুলিয়ে সবগুলোই দেখবেন, কিন্তু নোট করার সময় জাস্ট বেস্ট 8-10টা পয়েন্ট মিলিয়ে একটা ছোট নোট করবেন, যাতে এক্সামে গিয়ে আপনি ওই পয়েন্টগুলো নিয়ে লিখতে পারেন বা ওই পয়েন্টগুলোকে আরেকটু গুছিয়ে আরেকটু বড় করে নিজের ভাষায় লিখতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে টিচারও মনে করবে যে আপনি অনেক বেশি পড়েছেন, কিন্তু আসলে কিন্তু আপনি হয়তো বা সবকিছু পড়েনি, আপনি জাস্ট অনেক স্মার্টলি পড়েছেন। সো টিচারও মনে করবে যে আচ্ছা ও তাহলে অনেক জানে। আপনার মার্কটা ইমিডিয়েটলি অনেক বেটার হবে। আর আপনার ক্ষেত্রেও দেখবেন যে আপনার আনসার গুলো অনেক গুছানো হবে, কারণ কিছু না জেনে এক্সাম হলে যখন আমরা পরীক্ষা দিতে চাই, সেই মেন্টালিটি নিয়ে কিন্তু আসলে ফার্স্ট হওয়া খুব ডিফিকাল্ট। সো আপনি আপনার নোটগুলো গুছিয়ে করবেন, বিভিন্ন জায়গা থেকে করবেন, বেছে নিবেন যে কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি এক্সামে বলতে পারবেন, যেটা আপনাদের টপিকের সাথে মিলে যায়। তাহলে খেয়াল করে দেখবেন যে আপনার আনসার গুলো অনেক বেশি গুছানো হবে। সো এখন আমরা দ্বিতীয় পয়েন্টটাতে চলে আসলাম। খেয়াল আছে, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে কোথা থেকে আপনি নোট করেন সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো দেখা যায় অনেকে ইন্টারনেট থেকে নোট করতে অনেক বেশি পছন্দ করে। আমি যখন অনার্সের ফার্স্টের দিকে পড়তাম, তখন আমিও খুব বেশি দেখা যেত যে ইন্টারনেটে কিছু খুবই পপুলার ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আমি আমার নোটগুলো করতাম। কিন্তু খেয়াল করে দেখবেন এই ওয়েবসাইটগুলা সবাই খুঁজে বের করতে পারবে। সো এই ওয়েবসাইটগুলো থেকে আপনি যদি আপনার উত্তরগুলো লিখেন, আপনার অ্যান্সারগুলো কিন্তু ইউনিক হবে না। সো এই জিনিসটা যখন আমি আমার অনার্সের লাস্টের দিকে গিয়ে ফিগার আউট করি, তখন দেখা যেত যে আমি ওই ওয়েবসাইটগুলোও দেখতাম, কারণ দেখা যেত সাধারণত এই ওয়েবসাইটগুলোতে, মানে যেগুলো সবাই জানে বা খুব পপুলার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলোতে খুব সহজে উত্তরগুলো দেওয়া থাকতো বা খুব সহজে সবকিছু গুছায় বলা থাকতো। সো দেখা যেত যে হ্যাঁ, ওগুলাও আমি পড়তাম। ওগুলো পড়ে আমি যেই ধরনের টেক্সটগুলো আমাদের পড়তে হয় বা যেই ধরনের সিলেবাস আমাদের যা যা আছে, সেগুলো সম্পর্কে আমি খুব সহজ একটা ধারণা পেয়ে যেতাম। কিন্তু আমি যখন আমার অ্যান্সার লিখতাম এক্সাম হলে গিয়ে, আমি কিন্তু সেই ওয়েবসাইটের উপর বেস করে আর অ্যান্সার গুলো লিখতাম না। দেখা যেত যে আমি ওই ওয়েবসাইট গুলো থেকে হ্যাঁ পড়ে আমি হয়তো বা টপিক সম্পর্কে একটা ধারণা পেয়েছি, পড়ে আমি টপিকটা সহজে বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন অ্যান্সার লিখতাম, আমি খুব আনকমন সোর্স গুলো থেকে যেই ইনফরমেশন গুলো পেতাম বা যেই তথ্যগুলো পেতাম, সেই আনকমন জায়গাগুলোর উত্তরগুলোই আমি বেশিরভাগ আমার এক্সামে উল্লেখ করতাম। সো দেখা যেত যে আমি যখন পড়তাম, সহজ ওয়েবসাইট থেকে পড়তাম, সহজ বই থেকে পড়তাম, কমন যে বইগুলো আছে যেগুলো সবাই পড়ছে সেখান থেকে তো পড়তামই, কিন্তু আমি অনেক আনকমন জায়গা থেকেও পড়তাম, যে এমন কিছু বই যেগুলো হয়তো বা আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস বা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ওই বইগুলো থেকে হয়তো বা পড়বে না, এরকম অনেকগুলো বই বাছাই করে নিতাম। তো আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদেরকে যখন আপনাদের একদম সেমেস্টার শুরুতে অনেক ধরনের হ্যান্ড আউট দেয় বা অনেক ধরনের একটা কোর্স ক্যাটালগের মতো দেয় সব জায়গায়, যেখানে আপনাদের কোর্সের সিলেবাস গুলো বলা থাকে, কি কি বই পড়তে হবে, রেকমেন্ডেড রিডিং লিস্টে কি কি আছে, সেগুলো সবকিছু কিন্তু মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ম্যাক্সিমাম প্রোগ্রামে তারা আপনাদেরকে দিয়ে দিবে। সো আপনার এখন বাছাই করতে হবে যে আপনি কি একদম কোর রিডিং, মানে যেগুলো সবাই পড়বে সেগুলোই পড়বেন, নাকি আপনাদের যে এক্সট্রা রেকমেন্ডেড রিডিং গুলো থাকে সেগুলো থেকেও আপনি পড়বেন। সো আমি দেখা যেত দু জায়গা থেকেই পড়তাম, কোর রিডিংটা বেশি করে পড়তাম, আর রেকমেন্ডেড যে এক্সট্রা রিডিং গুলো আছে, মানে এক্সট্রা কিছু বইয়ের রেকমেন্ডেশন, হয়তো বা এমনও হয় যে টিচাররা ক্লাসে পড়ানোর সময় কিছু এক্সট্রা বইয়ের কথা ওনারা বলে বা এক্সট্রা রিসার্চ পেপারের কথা ওনারা বলে। তো দেখা যেত যে আমি সেই জায়গা থেকেও অনেক বেশি নোট করতাম, কারণ আমি চেতাম যে আমার অ্যান্সার যাতে ইউনিক হয়। যখন একটা টিচার বা একজন প্রফেসর আমার অ্যান্সার গুলো পড়বে, তারা যাতে বুঝতে পারে যে আমি অন্যরা যতটুকু জানে তার থেকে আরো বেশি জানি, কারণ আমি কিন্তু এক্সট্রা অনেক কিছু পড়েছি। তো যখন আপনারা আপনাদের অ্যান্সার গুলো লিখবেন বা যখন আপনারাও চিন্তা করবেন যে আচ্ছা আমি কোথা থেকে পড়লে ভালো হয় বা কোথা থেকে আমি আমার নোটগুলো করলে ভালো হয়, সবসময় একটা মানে কম্বিনেশন স্ট্রাইক করার চেষ্টা করবেন, যে একদম প্রথমে আপনি কোর রিডিং গুলো তো পড়বেন, যেগুলো সবাই পড়ছে সেখান থেকে তো নোট করবেনই, কিন্তু তাছাড়া আপনাকে আরেকটু এক্সট্রা এফর্ট দিতে হবে। এক্সট্রা এফর্টটা দিবেন হচ্ছে রেকমেন্ডেড রিডিং গুলোর ক্ষেত্রে, যেগুলো এক্সট্রা জিনিস আছে, এক্সট্রা বই, এক্সট্রা রিসার্চ পেপার, ইন্টারনেটে কিছু আনকমন ওয়েবসাইট, যেখানে কি আপনাদের মনে হবে যাচ্ছে এখানে অ্যান্সারটা তো ভালো বা এখানে তো তারা একটু আলাদা কথাবার্তা বলছে, সেগুলো থেকেও তথ্য নিয়ে বা সেগুলো থেকেও ইনফরমেশন নিয়ে আপনার নোটগুলোতে, স্টেজ 1 আমরা নোটের কথা বললাম না, সেই নোটগুলোতে গিয়ে লিখে ফেলবেন। তাহলে কিন্তু সেটা গিয়েও আপনার আনসারগুলোকে অনেক বেশি ইউনিক বানাবে। টিচাররা মনে করবে যে এই ছাত্রটা বা এই ছাত্রীটা একটু ভিন্ন কথা বলেছে, যে অন্য ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা অন্য ছাত্রছাত্রীদের অ্যান্সারে আমি যেই উত্তরগুলো পেয়েছি
তাদের থেকে একটু ভিন্ন, তাদের থেকে একটু আলাদা হয়েছে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার মার্কটাও অনেক বেশি বেড়ে যাবে, কারণ টিচাররা বুঝতে পারবে যে আপনি একটু এক্সট্রা এফর্ট দিয়েছেন। সো এই এক্সট্রা এফর্টটা দেন, এক্সট্রা এফর্টটা দিলে দেখবেন যে আপনার অ্যান্সারগুলোও আরো ভালো হয়ে যাবে, আর অটোমেটিক্যালি আপনার মার্কগুলোও কিন্তু আরো বেড়ে যাবে। 3 নাম্বার যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো আপনি যখন ক্লাসে বসে থাকেন, ক্লাসে বসে থাকছেন, আপনি মনে করেন যে আপনি আপনার টিচারের কথা শুনছেন, টিচার অনেক কিছু বলছে। অনেক সময় খেয়াল করে দেখবেন যে টিচাররা পড়ানোর সময় বা যখন তারা হয়তো কিছু একটা প্রেজেন্ট করছে, কিছু একটা নিয়ে পড়াচ্ছে আপনাদেরকে, হঠাৎ হঠাৎ তারা একটা দুইটা তথ্যর কথা বলবে, হয়তো বা একটা দুইটা বইয়ের কথা বলবে, হয়তো বা একটা দুইটা খুব স্পেশাল মানে খুব বিশেষ কিছু তথ্য দিবে। যে তথ্যগুলো দেওয়ার সময় আপনারা তাদেরকে একটু খেয়াল করে দেখবেন যে তাদের এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয়ে যায়, বা তারা হয়তো বা সেই জিনিসটা যে খুব পছন্দ করে। হয়তো আপনাদেরকে তারা একটা হয়তো একটা পোয়েমের কোন একটা অ্যানালিসিস দিচ্ছে, হয়তো বা তারা কবিতার এক ধরনের কোনো অ্যানালিসিস আপনাদেরকে দিচ্ছে। খেয়াল করে দেখবেন যে হঠাৎ হঠাৎ তারা কিছু নিয়ে বলার সময় খুব আগ্রহ তাদের অনেক বেশি থাকে, খুব প্যাশনেটলি তারা হয়তো বা সেই জিনিসটা নিয়ে কথা বলে। সবগুলো তথ্যর ক্ষেত্রে কিন্তু এই সেম আগ্রহটা বা এই প্যাশনটা হয়তো বা থাকবে না। খুব স্পেশাল একটা দুটা তথ্যর ক্ষেত্রে ওনারা খুব, ওনাদের আইস গুলো একটু অনেক খুশি খুশি হয়ে যায়, ওনাদেরকে দেখতে অনেক খুশি লাগে। সো একটু খেয়াল করে দেখবেন যে কোন তথ্যগুলো এমন আছে যেগুলো নিয়ে টিচাররা অনেক বেশি আগ্রহী থাকে। আপনাদেরকে বোঝানোর সময়ও দেখবেন যে তারা অনেক খুশি হয়ে আপনাদেরকে বোঝাচ্ছে। সো এই একটা দুইটা যে স্পেশাল তথ্য আছে, আমি কি করতাম, আমি একটা দুইটা স্পেশাল তথ্যকে আমার নোট খাতার একদম কর্নারে খুব সুন্দর করে হাইলাইট করে লিখে রাখতাম। আর তার উপরে ছোট্ট করে লিখে রাখতাম যে স্পেশাল মেনশন, অথবা এরকম অনেক সময় দেখা যাচ্ছে এভাবেও লিখতাম যে টিচার বা স্যার এটা অনেক আগ্রহ নিয়ে বলেছিলেন। সো এটাকে এক্সামে মাস্ট বলবা। আমি নিজেকেই বলে রাখতাম যে আমার নোটে আমি ওই জিনিসটা লিখতাম যেটা স্যার বা টিচার বলেছেন, আর উপরে লিখে রাখতাম যে এক্সামে মাস্ট এটা লিখবা, বা এক্সামে মাস্ট এটা বলবা। বা আমি অনেক সময় দেখা যেত যে এটাও লিখতাম যে ভাইভাতে মাস্ট এটা বলবা। তো সেটা পরে আমি যখন মনে করেন যে 1-2 মাস পরে একদম এক্সামের আগে আগে যখন আমি আমার নোট খাতা খুলে খুলে দেখতাম, তখন ওই জিনিসগুলোর দিকে আমার চোখ বেশি যেত, যে আচ্ছা তার মানে যে 3-4 মাস আগে আমার স্যার বা আমার টিচার এই তথ্যটা বলার সময় অনেক বেশি আগ্রহ নিয়ে বলেছিল, তার মানে এই তথ্যটা আমি আমার এক্সামে মাস্ট বলবো। অন্য সবকিছু আমার মনে থাকুক বা না থাকুক, এই একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো, এই একটা জিনিসকেই আমি আরো বেশি অ্যানালাইজ করবো, বা এই একটা জিনিসকে আমি আরো অনেক বেশি লিখবো বা বলবো। তো এই টেকনিকটা কিন্তু আপনারাও ফলো করে দেখতে পারেন। যখন আপনারা ক্লাস করবেন তখন খেয়াল করে দেখবেন যে টিচাররা এরকম 1-2টা লাইন বা 1-2টা তথ্য তারা বলার সময় দেখা যায় যে খুব আগ্রহ নিয়ে বলে, খুব স্পেশাল, মানে খুব অনেক একটা ইন্টারেস্ট থাকে, একটা প্যাশন থাকে যখন ওনারা এই কথাগুলো বলে। সো ওই জিনিসগুলোকে আপনাদের খাতায় একদম আলাদা করে লিখে রাখবেন, দরকার হলে আশেপাশে একটু সার্কেল করে এঁকে রাখবেন যাতে ওই জিনিসটা আলাদা হয়ে একটু পপ আউট করে। ওরকম লিখে উপরে লিখে রাখবেন যে এক্সামে মাস্ট এটা বলবা, অথবা টিচার এটা বা স্যার এটা অনেক আগ্রহ নিয়ে বলেছে, এক্সামে মাস্ট লিখবা। তাহলে ঠিক এক্সামের আগে আগে আপনার অন্য সবকিছু মনে থাকুক না থাকুক, এই একটা তথ্য কিন্তু ফর শিওর আপনাদের মনে থাকবে। সো ওই তথ্যটা আপনি ইউজ করলে, মনে করেন যে আপনি একজন টিচার আর আপনি একটা স্ক্রিপ্ট কারেক্ট করছেন, আর আপনি দেখলেন যে একটা ক্লাসে 30 জন স্টুডেন্টের মধ্যে জাস্ট একজন স্টুডেন্ট এমন আছে যে আপনার সেই 3-4 মাস আগের একটা ক্লাসের একটা তথ্য এত স্পেশালি মনে রাখতে পেরেছে, অটোমেটিক্যালি কিন্তু আপনার মার্কটাও এটার কারণে বেড়ে যাবে। সো আপনার টিচার যখন আপনার পেপার কারেক্ট করবেন, দেখবে যে ক্লাসের আর কারো ওই জিনিসটা মনে নাই, কিন্তু আপনারই শুধু মনে আছে যে কোন একটা ক্লাসে আপনি খুব স্পেশাল একটা জিনিস হয়তোবা বলেছিলেন, বা খুব স্পেশাল একটা লাইন হয়তোবা বলেছিলেন, জাস্ট একটা স্টুডেন্টের সেটা মনে আছে। সে কিন্তু অটোমেটিক্যালি অন্য স্টুডেন্টদের তুলনায় আপনাকে বা আপনার অ্যান্সারকে বেশি পছন্দ করবে, এবং আপনার অ্যান্সারকে আরো বেশি হাইলি মার্কও করবে। সো এই টেকনিকটা আপনারা কিন্তু ডেফিনেটলি আপনাদের যে পরীক্ষা আছে বা এক্সাম আছে বা ভাইভা আছে সবগুলোতেই ইউজ করে দেখতে পারেন। অটোমেটিক্যালি আপনাদের কিন্তু মার্ক আরো বেশি উঠবে। আর এই টেকনিকটা কিন্তু আমিও ফলো করতাম, অ্যান্ড সবসময় খেয়াল করে দেখতাম যে টিচার এটা অনেক বেশি এক্সামে করলে বা ভাইভাতে করলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো। সো ফলো করে দেখেন, আই এম প্রিটি শিওর আপনাদের মার্ক কিন্তু এটার কারণে বাড়বে। এরপরে 4 নম্বর যেই হ্যাকটা আমি ইউজ করতাম বা যে ট্রিকটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে একটা এক্সাম হ্যাক, বা একটা পরীক্ষার সময় আমি যেটা করতাম। সো আমরা যখন মাস্টার্সে উঠি, আমাদের এক্সামগুলো 4 ঘন্টার এক্সাম হতো। আর 4 ঘন্টার এক্সামে আমাদেরকে দেখা যেত যে 3টা শর্ট কোয়েশ্চেন বা 3টা ছোট ছোট উত্তর অ্যান্সার করা লাগতো, আর 4টা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করা লাগতো। সো
এই হ্যাকটার কারণে আমি দেখা যেত যে অনেক টাইম মেনটেন করতে পারতাম। কি করতাম, আমি একদম শুরুতেই ডিসাইড করে রাখতাম যে আমি যে শর্ট অ্যান্সারগুলো আছে সেগুলোতে 15 মিনিটের বেশি সময় দিব না। সো 15-15-15, কারণ 3টা শর্ট কোয়েশ্চেন আছে। সো 15-15-15 করে 45 মিনিটস বা 45 মিনিট আমার লাগবে সেই শর্ট কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে। আর আমি কিন্তু আমি আমার টাইম নিয়ে খুবই স্ট্রিক্ট ছিলাম। সো আমি নিজেকে 15 থেকে 16 মিনিট মার্কটা ক্রস করতেই দিতাম না শর্ট কোয়েশ্চেনের জন্য, যেগুলোতে জাস্ট 5 মার্ক করে করে মার্ক থাকতো আর কি। সো 5-5-5 করে 15 মার্ক থাকতো। সো আমার মাথায় সবসময় এটা কাজ করতো যে 15 মিনিটের যে 15 মার্কের জন্য আমাদের 3টা প্রশ্ন থাকে, এখানে আমি এর বেশি সময় কেন দিব। সো এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো যে শর্ট কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোতে দেখা যেত যে আমি 15 মিনিট করে 45 মিনিট দিতাম। এরপরে যে ব্রড কোয়েশ্চেন গুলো আছে, যেগুলোতে অ্যাকচুয়ালি আপনাদের বেশি মার্ক আছে, সেগুলোতে আমি 45 মিনিটস পার কোয়েশ্চেন ধরে রাখতাম, যে প্রত্যেকটা প্রশ্নতে আমি 45 মিনিটস করে সময় দিব। সো এতে করে দেখা যেত। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই টাইমটা নিয়ে কিন্তু নিজের সাথে অনেক বেশি স্ট্রিক্ট হবেন যে এই টাইমটা যাতে ক্রস না হয়। 45 to 46 মিনিটস, এটাই কিন্তু যথেষ্ট সময় একটা ভালো কোয়ালিটির এসে টাইপ রাইটিং লেখার জন্য। সো আমি সবসময় ওই টাইমটা ভাগ করে রাখতাম, আর আমার মাথায় সবসময় এটা থাকতো যে এই প্রশ্নটাতে 15 মিনিট, এই প্রশ্নটাতে 15 মিনিট, এই প্রশ্নটাতে 45 মিনিট। এভাবে করে আমি টাইমটা একদম শুরু থেকে আমার প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি বড় করে লিখে রাখতাম। আর সবসময় আরেকটা হ্যাক মনে রাখবেন, এক্সাম হলে কিন্তু সবসময় একটা ঘড়ি, আমি কিন্তু এখন ঘড়ি পরে নেই কারণ আমি পরীক্ষা দিতে আসি, রাইট? বাট আপনারা কিন্তু যখন এক্সাম দিতে যাবেন তখন মাস্ট 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 একটা ঘড়ি রাখবেন। কারণ অনেক সময় এমনও হতে পারে যে আপনি যেই জায়গায় এক্সাম দিতে যাচ্ছেন সেই জায়গার ঘড়ি কাজ করে না। এমনও হতে পারে যে যেই জায়গায় আপনি যাচ্ছেন সেখানে ঘড়িটা হয়তো বা আপনার চোখের সামনে নেই। সো এটা আমার সাথে অনেকবার হতো। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতাম, আমাদের এক্সাম হলটা অনেক বড় ছিল। সো অনেক সময় আমি লাকিলি এরকম জায়গায় সিট পড়তো যেখানে হয়তো বা যেখান থেকে আমি আমাদের রুমের ঘড়িটা দেখতে পারতাম। সো সেটা দেখেই আমার টাইম ম্যানেজমেন্ট হয়ে যেত। কিন্তু অনেক সময় এমনও হয় যে হয়তো বা আমি অনেক পিছের দিকে পড়ে গিয়েছি, বা পিছের দিকে আমার সিট পড়েছে, বা আমার সিটের সামনে একটা লম্বা পিলার বা লম্বা দেয়াল পড়ে গিয়েছে, যে কারণে আমি হয়তোবা রুমের ঘড়িটা দেখতে পারতাম না। সো কখনো এটা মনে করে একদম শান্ত থাকবেন না যে আচ্ছা রুমে তো ঘড়ি থাকবে, সো আমার তো ঘড়ি পড়ার দরকার নেই। সো এক্সামের আগে মাস্ট, খুবই ভালো প্র্যাকটিস যে আপনি নিজের একটা ঘড়ি সাথে রাখবেন, যে ঘড়িটার উপর রিলাই করে বা যে ঘড়িটা দেখে আমি যে টাইমের ব্রেকডাউনটা আপনাদেরকে দিলাম সেই টাইমের ব্রেকডাউনটা আপনারা ফলো করতে পারবেন। সো আপনাদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষাতে কিন্তু হয়তোবা প্রশ্নের নাম্বার আলাদা থাকতে পারে, টাইম আলাদা থাকতে পারে। সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি যতগুলো প্রশ্ন আছে টোটাল টাইমটাকে ভাগ করবেন, যে হ্যাঁ আমি এই প্রশ্নে এতটুকু সময় দিব, এই প্রশ্নে এতটুকু সময় দিব। তাহলেই দেখা যাবে যে ওই টাইমটা ফলো করে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে ইকুয়াল এফার্ট দিতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা শুরুর দিকে অনেক আরামসে লিখি, অনেক সুন্দর করে লিখি। এটা কিন্তু আমাদের টিচাররাও অনেক বেশি কমপ্লেন করতো যে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে তারা শুরুর দিকে এত ভালো করে উত্তর লিখে কিন্তু লাস্টের দিকে গিয়ে তাদের অ্যান্সারগুলো খুবই তাড়াহুড়া হয়ে যায়, খুবই অগোছালো হয়ে যায়। আর তারা বুঝেই না যে কেন হয় এটা স্টুডেন্টদের। এটা আসলে হয় কারণ আপনারা টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করে করতে পারেন না। সো টাইম ম্যানেজমেন্টটা যদি আপনারা একদম শুরু থেকে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা সময় ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনাদের সবগুলো প্রশ্ন একই লেভেলের ভালো হবে। শুরুর দিকে আপনি যত ভালো করে লিখবেন, লাস্টের দিকে গিয়েও আপনার অ্যান্সারগুলো মোটামুটি ওই রকম ভালোই হবে। আর সেই কারণে আপনার মার্কগুলো ইউনিফর্ম থাকবে, বা আপনি প্রত্যেকটা প্রশ্নেই দেখা যাবে যে ভালো করবেন। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমার অনেকগুলো ফ্রেন্ডের ক্ষেত্রে আমি খেয়াল করতাম যে পরীক্ষার হল থেকে তারা বের হতো আর তারা বলতো যে তারা একটা উত্তর লিখে শেষ করতে পারেনি। এটা তো আছেই, তাছাড়া আরেকটা সমস্যা তাদের হতো, সেটা হচ্ছে যে তারা অনেকে প্রশ্ন অ্যাটেম্পটই করতে পারে না, মানে প্রশ্নটা পুরোপুরি বাদ হয়ে গেছে। এক গ্রুপ অফ ফ্রেন্ডদের তো এই সমস্যা হতো যে তারা একটা উত্তর লেখা শুরু করেছে কিন্তু শেষ করতে পারেনি। আর আরেক ধরনের ফ্রেন্ডদের সমস্যা হতো যে তারা শুরুই করতে পারেনি। একটা প্রশ্ন টোটালি তারা বাদ দিতে হয়েছে কারণ তাদের সময় ছিল না হাতে। সেটা কিন্তু খুবই খুবই কমন একটা প্রবলেম। এন্ড এই প্রবলেমটার কারণে অনেক ভালো ভালো স্টুডেন্টের দেখা যায় যে মার্ক কাটা পড়ে, বা ভালো ভালো স্টুডেন্টরা একটা এক্সামে ভালো করতে পারে না, বা দেখা যায় যে যতটুকু মার্ক তারা এক্সপেক্ট করে ততটুকু মার্ক তারা পায় না। সো আপনারা যদি এরকম স্টুডেন্ট হয়ে থাকেন, আই থিঙ্ক যে আপনাদেরকে এই হ্যাকটা অনেক অনেক বেশি হেল্প করবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে সময় ভাগ করে রাখবেন, প্রত্যেকটা প্রশ্নে কতটুকু সময় আপনি দিবেন
ভাগ করে রাখবেন এবং আপনার সাইড থেকে একদম 100% এফর্ট দিবেন যাতে ওই টাইমটা আপনি ফলো করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনার সবগুলো অ্যান্সার গোছানো হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি টাইমের কারণে কোনো প্রশ্ন আপনার বাদ দিতে হবে না। আপনি সবগুলো প্রশ্নই অ্যাটেম্প্ট করতে পারবেন, মার্ক হারাবেন না এবং সবগুলো প্রশ্ন একই লেভেলে ভালো হবে। সো টিচারও দেখা যাবে যে আপনাকে প্রথম দিকের প্রশ্নগুলোতে যত ভালো মার্ক দিয়েছে শেষের দিকের প্রশ্নগুলোতেও তত ভালো মার্ক দিবে। সো এই হ্যাকটা আপনারা নেক্সট যখন পরীক্ষা দিতে যাবেন ডেফিনেটলি ব্যবহার করে দেখতে পারেন এবং আমাকে জানাবেন যে এই হ্যাকটা ইউজ করে আপনাদের কতটুকু হেল্প হলো। 5 নাম্বার যে এক্সামের হ্যাকটা বা ট্রিকটা আমি ফলো করতাম সেটাও খুবই ইন্টারেস্টিং। যে দেখা যেত যে আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, আমার সামনে পরীক্ষার প্রশ্নটা আছে, পরীক্ষার প্রশ্নটা আমি দেখছি আর আমাদেরকে তখন বাছাই করতে হবে যে আচ্ছা যে আমি এটা উত্তর দিব এটা উত্তর দিব, সোভাবে বাছাই করে নিতাম। তখন আমি ঠিক এক্সামের একদম শুরুতে যেটা করতাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি পয়েন্ট 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 করে ওই প্রশ্নের পয়েন্টগুলো লিখে রাখতাম যে আচ্ছা আমি যখন এটার উত্তর দিব তখন আমি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। তো দেখা যেত যে যখন আপনি প্রশ্নপত্রটা আপনি আপনার সামনে দেখছেন, আপনার সামনে কিন্তু তখন অলরেডি আপনি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন যে কোন প্রশ্নগুলো আপনি বেটার অ্যান্সার করতে পারবেন বা বেশি ভালো করে উত্তর দিতে পারবেন, কোনগুলো হয়তো বা পুরোপুরি ভালোভাবে পারবেন না। তো আমি এরকম প্রত্যেকটা প্রশ্নের জন্য দেখা যেত যে যেগুলো আমার মনে হতো যে আমি ভালো পারবো, অবশ্যই, কারণ আপনার সব প্রশ্নের পয়েন্টার লিখে রাখার কিন্তু সময় নেই। আপনি জানেন যে আপনি কোনগুলো ভালো পারবেন, তো ওই ভালো যেগুলো পারবেন সেগুলো ছোট 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 করে পয়েন্টার লিখে রাখতাম যে এই পয়েন্টগুলো নিয়ে আমি এক্সামে উত্তর যে দিব সেই উত্তরে আমি এই পয়েন্টগুলো মেনশন করব। তারপর আমি এক্সাম লেখা শুরু করতাম এবং লিখতে লিখতে দেখা যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন প্রথম একদম গিয়ে ফ্রেশ মাইন্ডে যখন পরীক্ষাটা দিতে প্রথম বসলেন তখন কিন্তু আপনাদের সবগুলো তথ্য বেশি বেশি করে মনে থাকবে, রাইট? আমরা যতই এক্সাম দিতে থাকি বা যত এক্সাম করায় তত কিন্তু আমরা অ্যান্সার ভুলতে থাকি, বা অনেক সময় এমন হয় যে অনেক কিছু অনেক বেশি শিখেছি, অনেক দেখেছি বা অনেক পড়েছি, কিন্তু এক্সাম হলে গিয়ে আমাদের মনে থাকে না। যতই আপনি আপনাদের এক্সামের সময়টা গড়াবে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের 4 ঘন্টার পরীক্ষা ছিল, অবশ্যই আমি যখন একদম পরীক্ষা দিতে যাই ফ্রেশ মাইন্ডে 4 ঘন্টা পরে কিন্তু আমার সেম লেভেলের তথ্য মনে থাকবে না, বা ইনফ্যাক্ট এক্সামের 1.5 ঘন্টা পরেও কিন্তু অনেক কিছু আমরা ভুলে যাই। সো এই সমস্যাটা এটা অনেক ভালো করে সমাধান করে যে আমি একদম শুরুতে যখন পরীক্ষা দিতে যেতাম প্রত্যেকটা প্রশ্নের পাশে ছোট 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 করে নোট করে রাখতাম বা ছোট ছোট করে আউটলাইন করে রাখতাম যে এই প্রশ্নের জবাব আমি দিলে এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। এই হ্যাকটা বা এই ট্রিকটা ফলো করলে আপনাদের আরেকটা সুবিধা হবে। সুবিধাটা কি জানেন? যে আপনি মনে করেন যে আপনার সবগুলো আউটলাইন লেখা আছে, রাইট? আউটলাইন গুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নের বেশি তথ্য আপনাদের মনে আছে। তো আমি যখন এভাবে আউটলাইন গুলো লিখতাম দেখা যেত যে আমি ওই আউটলাইনটা দেখেই বুঝতে পারতাম যে এই প্রশ্নটা আমি ওই প্রশ্ন থেকে বেটার উত্তর দিতে পারবো, বা এই প্রশ্নের বেশি তথ্য আমার মনে আছে, ওই প্রশ্নের একটু কম তথ্য আমার মনে আছে। সেটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটার জবাবটা আপনি আরো ভালো করে দিতে পারবেন বা কোন প্রশ্নটার জবাব দিলে আপনার মার্ক আরো বেশি আসবে। সো এই হ্যাকটা আপনারা ফলো করে দেখতে পারেন, যে হ্যাকটাতে আপনারা কি করবেন যে একদম এক্সামের শুরুতে, এটা কিন্তু এক্সামের শুরুতেই হতে হবে কারণ তখনই আপনাদের সবচেয়ে বেশি তথ্য মনে থাকে। তখন আপনি একদম এক্সামের শুরুতে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আপনি অ্যাটেম্প্ট করতে চান বা উত্তর দিতে চান সেগুলোর পাশে ছোট 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 করে আউটলাইন লিখে রাখবেন, পয়েন্ট 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 করে লিখে রাখবেন যে এই প্রশ্নের জবাব দিলে আমি এই জিনিস নিয়ে কথা বলবো। তো সবগুলো লিখে রাখবেন। লিখে সবসময় চেষ্টা করবেন যে যখন আপনি উত্তর দিচ্ছেন, অ্যাকচুয়ালি ওই প্রশ্নটার উত্তর দিচ্ছেন, তখন যাতে আপনি ওই আউটলাইন গুলো মেনটেন করে উত্তর দেন, কারণ এটা করলে কিন্তু আপনার আনসারটা অনেক বেশি গোছানো হবে। কারণ আপনাদের কিন্তু সময় হাতে বেশি নেই, রাইট? আপনাদের পরীক্ষার হলে গিয়ে সময় কম থাকে, সময়সীমা থাকে। তো সেই সময়ের মধ্যে আপনাদেরকে অনেকগুলো তথ্য যা যা আপনি জানেন সবগুলো কিন্তু খুব সুন্দর করে প্যাকেজ করতে হবে। তো আপনি ওই আউটলাইনটা রেডি থাকলে আপনি যখন অ্যাকচুয়ালি প্রশ্নের জবাব দিবেন তখন কিন্তু আপনি ওই আউটলাইনটা মেনটেন করে জবাবটা দিতে পারবেন। আপনার অ্যান্সারটাও গোছানো হবে, কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মিস যাবে না, সবগুলোই আপনাদের উত্তরের মধ্যে থাকবে এবং সময়ের মধ্যে আপনি উত্তরটা লিখে শেষ করতে পারবেন না। এবং এই জিনিসটা করলে কিন্তু আপনাদের আরেকটা লাভ হবে, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। সেই লাভটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই যাচাই করতে পারবেন যে কোন প্রশ্নের জবাবটা দিলে আপনার অ্যাকচুয়ালি উত্তরটা আরো বেটার হবে, যেটার পয়েন্ট বেশি মনে আছে, যেটার তথ্য আপনার বেশি মনে আছে, অবশ্যই আপনি সেটাই উত্তর দিবেন। কারণ আপনার সময় কম, আপনাকে অনেকগুলো তথ্য একসাথে বলতে হবে এবং আপনার তো মার্কও বেশি পেতে হবে, রাইট? সো যেটার পয়েন্ট বেশি মনে থাকে শেষমেশ গিয়ে সেটাই আপনারা উত্তর দিবেন। আর একদম শুরুতে যদি আপনারা এই কাজটা করে থাকেন তাহলে একদম ফ্রেশ মাইন্ডে এক্সামের শুরুতে আপনাদের সবচেয়ে বেশি তথ্য খেয়াল থাকে, সবচেয়ে জিনিসপত্র মনে বেশি থাকে। সো তাহলে আপনি যদি শুরুতে করেন
তাহলে কিন্তু আপনি পয়েন্টগুলোও দেখবেন যে বেশি বেশি পয়েন্ট আপনাদের মনে আছে। এটা খুব ভালো একটা ট্রিক, যেটা আমি অ্যাকচুয়ালি শুরুর দিকে পারতাম না। সো শুরুর দিকে আমার রেজাল্ট অত ভালো হতো না, পরের দিকে গিয়ে আমার রেজাল্ট অনেক ভালো হয়। সো পরের দিকে গিয়ে আমি ফিগার আউট করেছি বা বুঝতে পেরেছি যে আসলে এই জিনিসটা করলে থ্রু আউট দ্য এক্সাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়তে কিন্তু এক্সামগুলো, ফাইনাল এক্সামগুলো স্পেশালি অনেক লম্বা হয়, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে হয়। সো 3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের সবকিছু মনে রাখা সম্ভব না। সো আপনি শুরুতে যদি এটা করে ফেলেন, দেখবেন যে এমন এমন প্রশ্নের এমন পয়েন্টার গুলো আপনার চোখের সামনে থাকবে, যেটা কিন্তু আপনার পরে গিয়ে যদি আপনি একদম জাস্ট ডিরেক্টলি উত্তর দিতে চলে যেতেন আউটলাইনটা রেডি না করে, তাহলে কিন্তু সেম পয়েন্টার গুলো আপনাদের মনে থাকতো না। আপনাদের নেক্সট যে পরীক্ষা আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে হোক বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়তে হোক, আপনারা কিন্তু এই এক্সাম হ্যাকটা ফলো করে দেখতে পারেন, এবং এতে করে আপনাদের অ্যান্সার গুলো আরো অনেক বেশি গোছানো হবে। অ্যান্ড আই এম 100% শিওর যে এটা যদি আপনারা করেন, আপনাদের মার্কও অটোমেটিক্যালি অনেক বেটার হয়ে উঠবে। লাস্ট যে এক্সাম হ্যাকটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ভাইভা নিয়ে। তো আপনাদের অনেকজনেরই প্রশ্ন থাকে যে ভাইভাতে কিভাবে ভালো করা যায়, বা ভাইভাতে যখন আমরা কোনো কিছু উত্তর না পারি তখন কি করলে ভালো হয়। তো এটার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি আমার ভাইভাগুলোতে ট্রাই করতাম। সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা ভাইভা দিতে যাবেন, আপনাকে কতক্ষণ প্রশ্ন করে। সাধারণত দেখা যেত যে আমাদের ইউনিভার্সিটির ভাইভাগুলোতে আমাদের হয়তো 10 মিনিটের একটা ভাইভা হতো, 10 থেকে 12 মিনিট, এর বেশি হতো না। তো তখন আমাদেরকে সিলেবাসের মধ্যে থেকে অনেক কিছু জিজ্ঞেস করতো, কিছু জিনিস সিলেবাসের বাইরে থেকে জিজ্ঞেস করতো। সো অনেক ক্ষেত্রে এমন কিন্তু আপনাদের হবে যে টিচাররা বা প্রফেসররা আপনাদেরকে কিছু একটা প্রশ্ন করে, যে প্রশ্নের জবাবটা আপনাদের জানা নাই, রাইট? সো আমরা যেগুলো জানি সেগুলো কিভাবে উত্তর দিতে হয় সেগুলো আপনারা অলরেডি জানেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আমি যখন ভাইভা দিতে যেতাম এবং আমাকে এমন কোনো প্রশ্ন করা হতো যে প্রশ্নটার জবাব আমার জানা নেই, তখন আমি কি করতাম, এটা আই থিঙ্ক আপনারা যদি জানতে পারেন তাহলে আপনাদের আরো বেশি সুবিধা হয়। সো মনে করেন আমি ভাইভা দিতে গেলাম, ভাইভা দেওয়ার পরে আমাকে এমন একটা প্রশ্ন করলো যেটার জবাব আমি জানি না। ইমিডিয়েটলি কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নার্ভাস হয়ে যাই, যে আল্লাহ এটা তো পারি না, বা আমরা টিচারদেরকে বুঝতে দিয়ে দিই যে আমরা নার্ভাস হয়ে গিয়েছি বা এটা আমাদের জানা নাই। আমি কিন্তু সেটা কখনো করতাম না। আমি যখন একটা ভাইভা দিতে যাই এবং আমাকে একটা প্রশ্ন করা হয় যেটার জবাব আমার জানা নেই, আমি যেটা করতাম হচ্ছে সেটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতাম। এবং শুধু ঘুরিয়ে পেঁচিয়ে না, আমি এমন ভাবে কনভারসেশনটাকে একটু ঘুরাতাম বা একটু পেঁচাতাম, যাতে ওই উত্তরটা এমন একটা প্রশ্নের দিকে চলে যায় বা এমন একটা ডিরেকশনে চলে যায়, এমন একটা টপিকের ডিরেকশনে চলে যায় যেই টপিকটা নিয়ে আমি আরো ভালো জানি। তো সবসময় আপনাদেরকে যখন একটা প্রশ্ন করা হবে, যে প্রশ্নটার জবাব আপনাদের জানা নেই, নার্ভাস হবেন না। নার্ভাস হবেন না বা আমতা আমতা করা শুরু করবে না যে আই ডোন্ট নো, বা আমি তো এটা জানি না, বা এটা আমার জানা নাই, এরকম ধরনের নার্ভাস না হয়ে ওই উত্তরটা, আপনি যে উত্তরটা দিবেন সেই উত্তরটাকে এমন একটা টপিকের দিকে ঘোরানোর চেষ্টা করেন যেই টপিকটা নিয়ে আপনাদের ধারণা এর থেকে আরো অনেক বেশি আছে। তাহলে যেটা হবে হচ্ছে যে টিচাররা কিন্তু বুঝবে, টিচাররা এত বছর ধরে তারা ভাইভা নিচ্ছে, তারা অবশ্যই বুঝে যাবে যে আপনি হয়তো বা এই টপিক নিয়ে না জানেন না, বা তারা আরো দেখবে যে আপনি না জানার সত্ত্বেও কিন্তু নার্ভাস হচ্ছেন না। সেটাতে কিন্তু আপনাদের ভাইবার মার্কটা বাড়বে। এতে করে আরেকটা অ্যাডভান্টেজ হবে, সেটা হচ্ছে যে আপনি যে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য আরেকটা টপিকের দিকে প্রশ্নটাকে ঘুরাই দিচ্ছেন, যে টপিকটা সম্পর্কে আপনার অ্যাকচুয়ালি ধারণা আরো অনেক ভালো আছে। এতে করে যে লাভ হবে হচ্ছে যে পরবর্তী প্রশ্ন যেটা টিচাররা করবে বা প্রফেসররা পরবর্তী যে প্রশ্নটা করবে, সেটা কিন্তু অলমোস্ট অলওয়েজ দেখা যায় ওই টপিকের সাথে রিলেটেড হয়, যেই টপিকটার দিকে আপনি আপনার আনসারটা ঘুরিয়ে দিয়েছেন। তো খেয়াল করে দেখবেন, আপনারাও মানুষ, আপনারা কিন্তু সবকিছু জানেন না, রাইট? সো এটা অনেক কমন একটা সিচুয়েশন যে যখন ভাইভা এক্সাম দিতে যাবেন তখন আপনাদের সবকিছু একসাথে মনে থাকবে না। সো যখন আপনাদের মনে থাকে না, তখন এই হ্যাকটা ফলো করে দেখতে পারেন যে একটু টপিকটা ঘুরিয়ে পেঁচিয়ে এমন কোনো টপিকের দিকে নিয়ে যাওয়া যে টপিকটা নিয়ে আপনাদের ধারণা বেশি আছে, তারপরে সেই টপিকটা নিয়ে যখন আপনাদেরকে প্রশ্ন করা হয় সেটার জবাব ভালো করে দেওয়া। এতে করে টিচাররা বুঝতেও পারবে যে হ্যাঁ আচ্ছা, ও একটা জিনিসের উত্তর না জানলেও সে নার্ভাস হয় নাই, সো সেখানে আপনি একটা মার্ক পাবেন। আর তারপরে যেই টপিকটার দিকে ঘুরিয়ে দিয়েছেন সেই টপিকটা নিয়ে যখন ভালো করে জবাব দিতে পারবেন, তখন গিয়ে ভাইভাতে আপনি আরেকটু মার্ক পাবেন। সো আমি সবসময় আমার ভাইভাগুলোতে এই টেকনিকটা ফলো করার চেষ্টা করতাম। এতে করে দেখা যেত যে সবকিছু যদি নাও জানি, আমি একটা মোটামুটি ভালো ভাইভা দিয়েই বের হতাম, এবং আমার ভাইভাতে কিন্তু অলমোস্ট 95% অফ দ্য টাইমস আমি ভাইভাতে অনেক ভালো করতাম। সো আমার দেখা যেত যে এই হ্যাকটা ফলো করে অ্যাকচুয়ালি অনেক বেশি ভাইভাতে আমার হেল্প হতো, বা অনেক ভাইবার মার্কগুলো তুলতেও হেল্প হতো। আজকে কিন্তু আমরা 5-6টা বেশ ইন্টারেস্টিং হ্যাক, যেই হ্যাকগুলো আমি আমার পরীক্ষা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমি যখন পরীক্ষা দিতাম তখন আমি এই হ্যাকগুলো ফলো করতাম, এবং দেখা যেত যে এই হ্যাকগুলো ফলো করাতে আমার কিন্তু মাস্টার্সের রেজাল্ট অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু মাস্টার্সে ফার্স্ট হই, এবং মাস্টার্সে আমার দুটো সেমেস্টারেই 3.88 সিজিপিএ ছিল।
এই হ্যাকগুলো ফলো করেই কিন্তু আমার সিজিপিএটা ভালো হয়েছে, এবং এই হ্যাকগুলো ফলো করেই কিন্তু আমার এক্সাম, আমার ভাইভা ঢাকা বিশ্ববিদ্যালয়তে সবগুলো অনেক ভালো হয়েছে। এবং আমি 100% শিওর, আমি একদমই নিশ্চিত যে এই হ্যাকগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের অটোমেটিক্যালি কিন্তু রেজাল্টও ভালো হবে, সিজিপিও ভালো হবে, এবং আপনারা যারা যারা আপনাদের ব্যাচে ফার্স্ট হতে চান বা রেজাল্ট ভালো করতে চান, সবার ক্ষেত্রেই এই হ্যাকগুলো কাজে দিবে। সো আই রিয়েলি হোপ যে আজকের এই ভিডিওটা দেখে আপনারা আমি যেই এক্সাম হ্যাকগুলো ফলো করেছি বা আমি যেই পদ্ধতিগুলো ফলো করে পরীক্ষা দিতাম, ভাইভা দিতাম, সেই হ্যাকগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। আই রিয়েলি হোপ যে এই হ্যাকগুলো আপনাদেরকেও অনেক বেশি হেল্প করবে এবং আপনাদের পরীক্ষার জীবনে বা আপনাদের এক্সাম লাইফে আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে। অল দ্য ভেরি বেস্ট।